সে মেনে নিতে পারছে না। তখন নজর যায় ইনানের হাতে। ফোন দেখে বলে, কাকে কল করছিলে? বাবাকে। সরল স্বীকারোক্তি ইনানের। এক টানে মোবাইল নিয়ে যায় জেহফিল। ইনান আশাহত গলায় বলল, আপনি বলেছিলেন মোবাইল দিয়ে দেবেন আমাকে। দিব, তার আগে আমি যা বলেছি তা করো। ট্রিপ রাইট নাও। থেমে থেমে বলল জেহফিল। আপনি? এটুকু বলতে গিয়েই কণ্ঠ জড়িয়ে এলো ইনানের। জেহফিলের চোখ থেকে চোখ সরিয়ে নিল। লেডিস শার্টের বোতামে হাত দিতে জেহফিল থামায়। ইনানকে কোলে তুলে নেয় আচমকা। তারপর নিয়ে যায় তার রুমে। চেয়ারের উপর বসিয়ে দিয়ে ইনানকে শুরু করতে বলল। জামা কাপড় খুলে ফেলল। আলোকিত রুমে এভাবে উন্মুক্ত হওয়ায় ইনান লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। ভেবেছিল জেহফিলের সামনে লজ্জা পাবে না, অথচ তার দ্বিগুণ লজ্জা পেয়ে উষ্ণ ধোঁয়া কান থেকে বেরোতে লাগলো। যেখানে জেহফিল পোশাকে আচ্ছাদিত, সেখানে তার সামনে এভাবে নগ্ন হয়ে বসাটা সবচেয়ে লজ্জাজনক ইনানের কাছে। সে জড়সড় হয়ে বসে রইল চেয়ারের ওপর। সো ড্যাম পারফেক্ট বেবি গার্ল। জেহফিলের আবেশিত কণ্ঠ শুনে ইনান চোখ খুলে দেখে জেহফিল ক্যানভাস সামনে নিয়ে তার 4 হাত দূরত্বে বসে আছে। জেহফিল এখন ছবি আঁকবে। তার ভাবনা মাথায় আসতেই হাত আড়াআড়ি ভাবে বুকের কাছে নিয়ে গেল। হাত সরাও। জেহফিল রং প্যালেটে নিয়ে বলল, দ্বিতীয়বার এক কথা বলবো না। ইনান কাঁপতে কাঁপতে হাত সরিয়ে ফেলে। জেহফিল উঠে গিয়ে সবগুলো পর্দা টেনে দেয়। ঘোর অন্ধকার রুম। ইনানের কাছে এসে 3টে মোম জ্বালিয়ে সোজা করে ইনানের পাশে টেবিলে রাখে। ইনানের চুলগুলো গলার কাছে সুন্দরভাবে ভাঁজ করে রাখল। হলদেটে আলোয় ইনানের ধনুকের মতো বাঁকানো নিখাত দেহের দিকে মহাবিষ্টের ন্যায় চেয়ে থাকে সে। তার বাটারফ্লাই যেন সদ্য প্রস্ফুটিত হওয়া স্নিগ্ধ গোলাপ। না, গোলাপের চেয়েও স্নিগ্ধ। ঝুঁকে এসে ইনানের কপালে চুমু খায়। ইনানের হাত দুটো নিয়ে নিজের শার্টের বোতামের ওপর রাখে। ইশারা করে ইনানকে। ইনান মাথা নিচু করে জেহফিলের শার্টের বোতাম খুলতে নিলে জেহফিল তর্জনী দিয়ে ইনানের চিবুক ধরে উপরে তুলে ডিপ ভয়েসে আদেশ দেয় ইনানকে, আইজ অন মি বেবি গার্ল। জেহফিলের চোখে চোখ রেখে ইনান একটা একটা করে বোতাম খুলতে লাগে। তার হাত তীর তীর করে কাঁপছে। জেহফিলের প্রতি ভালোবাসার যে অনুভূতি এতদিন জেহফিলের আচরণের কারণে সুপ্ত অবস্থায় ছিল, সেই অনুভূতি মাথা চাড়া দিয়ে উঠেছে আবার। জেহফিলের চোখে হারিয়ে যেতে মন চাইছে। ওই নির্দয় তমসাচ্ছন্ন আবেগহীন ধূসর চোখে বোতাম খোলা শেষে জেহফিল শার্ট ছুঁড়ে ফেলে দেয়। ইনানের কানের লতিতে কামড় দিয়ে ফিসফিস করে বলে, I'm also half naked. এবার আর লজ্জা পাবে না। ইনান ঘোর লাগা জেহফিলের সৌষ্ঠব দেহ ওপর থেকে নিচ অবধি খুঁটে খুঁটে দেখে। জেহফিলের শ্যামবরণ শরীর, এ যেন নিখুঁত আর্ট। তারাকা আর্টের মতোই যেন জেহফিল নিজের দেহটাকেও আর্টে রূপান্তর করেছে। এত চমৎকার। মোমের আলোয় জেহফিলের পেটানো শরীর মাদকের মতো টানছে। তার হাত আপনা আপনি চলে যায় জেহফিলের বুকে। জেহফিল ইনানের দৃষ্টি পরখ করে এগিয়ে আসে। ইনানের বক্ষ ভাজিয়ে গভীর চুমু দিয়ে সরে আসে। বসে পড়ে ক্যানভাসের সামনে। শুরু করে তার প্রিয়তমাকে রং তুলির আঁচড়ে জীবন্ত করার কাজ। আকার নিমিত্তে জেহফিল যতবার ইনানের সুগঠিত ওজরে দৃষ্টিপাত করে, ততবার ঝাঁকুনি দিয়ে ওঠে ইনানের তনুদেহ। রাঙা হয় তার গাল, চোখে আকাঙ্ক্ষা, ঠোঁটে ফুটে অদৃশ্য লাজুক হাসি, যেটা জেহফিল ছাড়া কেউই দেখে না, স্বয়ং ইনানও না। ইনানের চোখের ভাষা দেখে জেহফিল বাঁকা হাসে। তার সেনোরিটা ঠিক তার স্কাল্পচার বানানোর মাটির মতো। সে যেমনটা চাইবে, যেই সাঁচে ফেলবে, ঠিক সেই রূপ ধারণ করবে ইনান। করতে বাধ্য। আমি একজন এতিম। বুঝ হবার পর এই শব্দটার সাথেই বেশিরভাগ পরিচিত হয়েছি। শুধু আমি না, এই আশ্রমের 90% ছেলে মেয়ে এতিম। তাদের বাবা মা ছাড়াও অন্যান্য কোনো আত্মীয় স্বজন নেই। বাকি 10 কারো মা নেই, বাবা নতুন জীবনের আশায় সন্তানকে দিয়ে গেছে, কিংবা তাদের দূর সম্পর্কের আত্মীয় আছে, মাঝে মাঝে এসে দেখে যায়। আমার নাম ছিল না। এতিমের স্যার আঙ্কেলরা নাম দিয়েছিলেন। কি নাম দিয়েছিলেন আমার খেয়াল নেই, না থাকারই কথা। কেননা তারা যদি আমাকে ওই নামে ডাকত, আমি কোনোদিনও সাড়া দিইনি। এই ছেলে বলে ডাকলেই আমি সাড়া দিতাম। ফলস্বরূপ আমার ডাকনাম ছিল এই ছেলে। আবার মা নেই, বাবা নেই, তারা কোথায় আমি জানি না, কোনোদিন জানতেও চাইনি। এই নিয়ে আশ্রমের হেড আঙ্কেল আমাকে একবার ডেকেছিল। তখন বয়সটা 15 বছর, নট শিওর। আঙ্কেলের ভাষ্য মতে আমি একজন অদ্ভুত। তার মতে আর 5টা ছেলের মতো নই, হওয়ার কথাও না। ম্যাচুরিটি শব্দটা জানার আগেই এর গুণ আমার মধ্যে প্রবেশ করেছিল। নিজেকে অতি রঞ্জিত করছি না, যা সত্যি তাই বলছি।
নিজ সম্পর্কে বাজনা বাজানো আমার ধাতে নেই। আমি কখনো খেলাধুলা করিনি। আমার বয়সী ছেলেমেয়েরা কত খেলা খেলে, কিন্তু আমার ভাল লাগতো না, কারণ এসব ছেলেমেয়েরা আমার সমান হলেও তাদেরকে হাঁটুর বয়সী মনে হতো। বাচ্চাদের সাথে খেলাধুলা, হাসি ঠাট্টা করা খুবই বিরক্তিকর এবং অসহ্যকর একটা কাজ। ওরা যে এসব খেলাধুলায় কী আনন্দ খুঁজে পায় আমি জানি না, জানতেও চাই না। ওদের জীবন, ওরা যা ইচ্ছে করুক। আমার ভাল লাগতো বই পড়া, না ফিকশনাল না, নন ফিকশনাল বই। যেসব বই পড়ে আমি কিছু জানতে পারবো, শিখতে পারবো, সেসব বইয়ে আমার ঝোঁক ছিল বেশি। হিউম্যান সাইকোলজি নিয়ে বই ছিল আমার প্রিয় জনরা। যেখানে অন্যরা মাঠে হই হুল্লোড় করত, আমি লাইব্রেরির এক কোনায় বই নিয়ে বসে পড়তাম। ছেলেমেয়েরা আমাকে ভয় পেত, কারণটাও আমি জানি। আমি বড়দের মতো মুখ গম্ভীর করে রাখতাম, কথা বলতাম গুনে গুনে, প্রয়োজন ছাড়া কারো কথার উত্তর দিতাম না। যা বলছিলাম, আঙ্কেল আমাকে ডেকে নিল একদিন। তিনি অবাক হয়েছিলেন আমি এই পর্যন্ত কেন আমার ফ্যামিলিকে নিয়ে কোনো প্রশ্ন করিনি। তিনি আরও অবাক হলেন যখন আমি উত্তর দিলাম, এসব জানার আগ্রহ আমার নেই। আর একটা কথা বলিনি, তিনি কিন্তু আমাকে ব্রিটিশ বলে ডাকতেন। কেন ডাকতেন পরে বলছি। স্বভাবেও আমার আলাদা বৈশিষ্ট্য আমার ছোটবেলা থেকেই তিনি খেয়াল করেছিলেন। তিনি আমাকে বললেন, আমাকে তিনি পেয়েছিলেনও আলাদাভাবে। অন্য বাচ্চাদের পেয়েছিলেন রাস্তায়, নয়তো ডাস্টবিনে। আমাকে পেয়েছিলেন জঙ্গলে, একদম গভীর জঙ্গলে, যেই জঙ্গলে মানুষের যাওয়া আসার সম্ভাবনা 1%। তিনি নাকি একদিন ধাওয়া খেয়েছিলেন কোনো এক কারণে। লোকের ধাওয়া খেয়ে গভীর জঙ্গলের মাঝে দৌড়াতে লাগলেন। ওনার মতে লোকের দৌড়ানি খাওয়াটা ওনার ভাগ্যে ছিল না, তাই তো তিনি বটগাছের নিচে ময়লা তোয়ালে জড়ানো আমাকে পড়ে থাকতে দেখে তুলে নিয়ে এসেছিলেন। তিনি বলেছিলেন আমাকে যখন দেখেন আমি নাকি কান্নাও করিনি, হাসিও নি, একদম চুপচাপ চেয়েছিলাম ওনার দিকে। আমার শ্যামলা গায়ের রঙও নাকি জঙ্গলের গাঢ় সবুজ পাতার থেকে উজ্জ্বল লাগছিল, বিধায় আমাকে তার নজরে পড়ে। আসলে কি তা বিশ্বাসযোগ্য? উনি নিজেকেই প্রশ্ন করেন, আবার নিজেই উত্তর দেন। বিধাতার ইচ্ছা ছিল আমাকে বাঁচানোর। আমার ধূসর চোখ, শ্যামলা গায়ের রঙেও নাকি আমাকে বাঙালির মতো লাগছিল না। আমার শারীরিক পরিবর্তন নাকি হলিউড মুভিতে অ্যাক্টিং করা টিনের ছেলেদের মতো ছিল। তাই তিনি আমাকে ব্রিটিশ বলে ডাকতেন। জেফিল নামের ইতিহাস সংক্ষিপ্ত করে বলি। বই পড়তে পড়তেই এই নামটা মাথায় গেঁথে যায়। নিজের নতুন নাম দিই জেফিল এহসান, যদিও এই নামে কেউই আমাকে চিনত না, জানাই তো নাই কাউকে। চিনবে কিভাবে? আমি শুধু হেড অফিসে গিয়ে বললাম আমি নাম চেঞ্জ করব। আঙ্কেল বিনা বাক্যে আমার কথা মেনে নেন। আমার আর্টের প্রতি আগে কিন্তু ঝোঁক ছিল না। আমাদের সবাইকে প্যাস্টেল পেন্সিল রং দিত আঁকাআঁকি করার জন্য। সবাই আঁকতো ফুল ফল পাখি কত কিছু, কিন্তু আমার খাতা সাদা থাকতো। কি আঁকতাম? ফুল আমার পছন্দ না, প্রিয় ফুল বলে কিছুই নেই আমার। যেটা মনে ধরে না সেটা আঁকবো কীভাবে? কোনো কিছুতেই আমার মন মানসিকতা থাকতো না। তাও সাদা খাতাকে ভরাট করার জন্য রং নিয়ে সরল রেখা আঁকতাম। সবাই হাসাহাসি করতো কি সব রেখা টেখা এঁকেছি বলে। আমি বার্তা দিতাম না। দিয়ে লাভ আছে? তারা আমার জীবনের কোনো ভূমিকা রেখেছে না রাখবে যে তাদের পাত্তা দিব? আমি নির্বিকার থাকতাম। আমার অন্ধকার ভালো লাগে, কিন্তু শান্ত নিরিবিলি পরিবেশ পছন্দ আমার। তাই এতিমখানায় শত শত বাচ্চাদের মাঝে থেকে আমি হাঁপিয়ে যাচ্ছিলাম, মন টিকতো না। আশেপাশে এত মানুষ থেকেও আমি সম্পূর্ণ একা ছিলাম। বোধহয় সেই সময়টাতে প্রিয় মানুষদের সহচর্যের তাগিদ অনুভব করতাম। শান্ত মন ছটফটে হতো। একটু আদর যত্ন পাবার আশায় কেয়ারটেকাররা সবাই যত্ন করত, কিন্তু এসব তো মিথ্যা। তারা বেতনের জন্য যত্নের নাটক করত। আমি তো চাইতাম বিনিময়ে ছাড়া যত্ন, যেই যত্ন আসবে মন থেকে। এই যত্নের জন্য ছটফটে হলাম একটা ঘটনা দেখার পর। আশ্রমের এক ছেলের বাবা এসেছিল একদিন, হাতে কত রকমের গিফট, সাথে আরেক মহিলাও এসেছিল, জানি না কে। তবে তারা দুইজন ছেলেটাকে কাছে পেয়ে কপালে গালে চুমু দেয়, মাথায় হাত বুলায়, গাল টেনে দেয়। আমি জানালায় দাঁড়িয়ে সবটা দেখেছি। ওই বাবার চোখে কিন্তু মিথ্যে অভিনয় ছিল না। মহিলাটার আপাদমস্তক মিথ্যায় ঢাকা থাকলেও বাবার ভালোবাসাটা পবিত্র এবং সত্যি ছিল। আমি অনুভব করতে পেরেছি ঠিক সেই সময়ই আমার কঠিন সত্তা, গম্ভীর মন খাঁচায় বন্দি পাখির মতো ছটফট করতে থাকে। আমি জেফিল, অস্থির হয়ে যাই কারো যত্ন পাওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্য আমার, যার চোখে তাকাই তার চোখেই করুণা, নয়তো ভান।
যার ফলে প্রত্যেকটা মানুষের প্রতি ঘৃণা জন্মে যায়, মানব জাতির প্রতি। একাকিত্বে ভুগতে থাকি সারাটা সময়। যত্নের অভাবে আমার কঠিন মনটা কুঁকড়ে যেত, তীব্র যন্ত্রণা হতো বুকের ভেতর। মানব জাতি এত অদ্ভুত কেন? আমি তো কারো থেকে টাকা পয়সা সম্পদ কিছুই চাইছি না, চাইছি শুধু একটু যত্ন, মমতা। স্নিগ্ধ পরশে মাথায় হাত বুলিয়ে দেবে, মিষ্টি হেসে বলবে কেমন আছো জেফিল। ব্যাস এটুকুই তো চাওয়া, তাও দিতে এত কৃপণতা। আমার মনে হতে থাকে এই দুনিয়ায় আমার জন্ম হয়েছে এই একা থাকার জন্য। কোটি কোটি মানুষের মাঝে থেকেও আমি একা, নিঃস্ব। আমি যে এতিম। মনে হলো বেঁচে থাকার মানে কি? যেই জীবনে শান্তি নেই, সেই অশান্তিময় জীবন বাঁচিয়ে রাখার কি দরকার? কাটার থেকে ধারালো ব্লেড খুলে প্রথমবারের মতো হাতে আঘাত করলাম। রক্ত গড়িয়ে পড়তে লাগলো, হাত বেয়ে ফ্লোরে, এবং আশ্চর্যজনকভাবে আমার কোনো অনুভূতি হলো না। আবার দিলাম, না, কোনো কিছু ফিল হলো না। তাহলে আমি মরব কিভাবে? মাথায় মৃত্যুর চিন্তা ঘুরতে থাকতো সব সময়। এর মাঝে একবার ওই ছেলেটার সাথে দেখা হয়েছিল, আশ্রমের পেছনে দোল খাচ্ছিল। ছেলে হয়ে মেয়েদের মতো দোল খেতে দেখে আমার খুব রাগ হলো। এটা আনন্দের কি আছে যে দাঁত বের করে হাসতে হাসতে দোল খেতে হবে? আমি সেই প্রথমবার আশ্রমের ছেলেদের কারো সাথে নিজ থেকে কথা বললাম। আমি ওর সামনে দাঁড়াই, ও দোল খাওয়া থামায়। চোখে স্পষ্ট ভয় ছিল। আমার ভালো লাগলো ওর ভয় দেখে। জিজ্ঞেস করলাম, তোমার বাবা যখন তোমার কপালে চুমু দিয়ে চুলে হাত বুলিয়ে দিয়েছিল তখন অনুভূতি কি ছিল? ছেলেটা আমার কথার উত্তর না দিয়ে দোলনা থেকে নেমে চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছিল। আমার ভালো লাগে না যখন কেউ কথার উত্তর দেয় না, অভদ্র মনে হয়। এই ছেলেটা একটা অভদ্র। পড়ালেখা করে কি শিখলো তাহলে? অভদ্রতামি। আমি ছেলেটার গেঞ্জির কলার টেনে ধরলাম। ও ভয় পেল। ওর ভয়ে ভয়ে চোখের দিকে তাকিয়ে আমি পুনরায় একই প্রশ্ন করলাম। যখন সে উত্তর দিল না, আমি শরীরে আগুনের আস্ফালন টের পেলাম। মুষ্ঠাঘাত করলাম ওর নাক বরাবর। ও চিৎকারের সুযোগ পেল না। তার আগেই ওর মাথার মধ্যে মারতে থাকলাম ক্রমাগত। ওকে মেরে কেন যেন খুব শান্তি পাচ্ছিলাম। সেই শান্তির আশায় আরও মারতে লাগলাম। ওর রক্তে আমার হাত রঞ্জিত হয়ে গেল। নিজের রক্ত ছাড়া প্রথম অন্য কারো রক্ত দেখেছি। সেই রক্ত দিয়ে মাটিতে ফু লাগলাম। আমার মন পুলকিত হলো ফুলটা দেখে। কি চমৎকার ফুল, কি চমৎকার ফুলের রং, রক্তিম রঙা। ছেলেটা পরে কমপ্লেইন দিল আমার নামে। কেউই বিশ্বাস করলো না, কারণ সবাই জানে আমি শান্ত। এসব মারামারির আশেপাশেও নেই। সেই থেকে আমার আর্টের প্রতি টান বাড়ল। সুসাইডের চিন্তা বাদ দিয়ে আর্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। দিন নেই রাত নেই, খালি আঁকা আঁকি করতাম। ঠোঁটে হাসি ফোটার প্রথম কারণ হয়ে উঠল পেইন্টিং। দ্বিতীয় কারণ আমার বাটারফ্লাই। আমি যখন আমার নিজ টাকায় কেনা বাড়িতে শিফট হলাম তখন বয়স কতই বা খেয়াল নেই, তবে টিনেজ ছিলাম। বাড়িটা পরিত্যক্ত। আমি এর চেয়েও লাক্সারিয়াস বাড়ি অ্যাফোর্ড করতে পারতাম, কিন্তু এই বাড়িটার পেছনে জঙ্গল আর নিরিবিলি হওয়ায় আমি কিনে নিলাম। নিচের তলায় পরিত্যক্ত গোডাউন। পুরো বাড়িটাকে ভূতের বাড়ি বললে ভুল হবে না। আর একটা কথা, পেছনের এই জঙ্গলটা অনেক বিস্তৃত। এর শেষ নেই আমার জানা মতে। এই গভীর জঙ্গলের মাঝে আমাকে পাওয়া গিয়েছিল, তাই এই বাড়িটার জঙ্গলের প্রতি টানটাও বেশি। বছরের পর বছর যেতে থাকে। প্রাপ্তবয়স্ক হই, ছেলে থেকে পুরুষ হয়ে উঠি। আর্টিস্ট হিসেবে পরিচিত হই ন্যাশনালি প্লাস ইন্টারন্যাশনালি। মোটা অঙ্কের টাকা ইনকাম করতে থাকি প্রতিটা আর্টে। ব্যাংক ব্যালেন্স বেড়ে যায়, গাড়ি হয়, কিন্তু বাড়ি আর কেনার ইচ্ছে জাগেনি। ঘরের জন্য আসবাবপত্র বানাই, আর্ট করি, কিন্তু সাজাই না ঘর, অযত্নে ফেলে রাখি। আমার আর্ট রুমটাই সবচেয়ে সুন্দর করে সাজাই। সব সরঞ্জামের জন্য আলাদা শেলফ কিনে তাকে তাকে রাখি। পড়ালেখা করি নামে মাত্র। যেটুকু জানা দরকার সেটুকু জানার পর পড়ালেখার প্রতি আগ্রহ আসে না। হিসাব বিজ্ঞানের রেওয়ামিল, আর্থিক অবস্থার বিবরণী, ফিন্যান্সের আদর্শ বিচ্যুতি, এসব জেনে আমার কোনো লাভ আছে? আমি তো এসব কাজে লাগাবো না। দিন রাত আর্ট করি, এটা সেটা আঁকি, যা মনে আসে তাই আঁকি। কিন্তু ওই যে একাকিত্ব, সাময়িক সময়ের জন্য আড়াল হলেও আমার পিছু ছাড়েনি। আঠার মতো লেগেছিল। সম্মান, টাকা, ঐশ্বর্য সবই আছে আমার, কিন্তু ভালোবাসা, ওই একটা জিনিসের জন্য আমি ভেঙে পড়ি। আঁকতে আঁকতে এক সময় হতাশ হয়ে পড়তাম।
আমার দরকার ছিল ভালোবাসার, দরকার ছিল একটু জড়িয়ে ধরার অনুভূতির। কর্মক্ষেত্রে বিভিন্ন মানুষদের জড়িয়ে ধরতে হয় প্রথম দেখায়, তবে সেই জড়িয়ে ধরাটা ছিল ফরমাল। কেউ আমাকে মন থেকে জড়িয়ে ধরেনি, এগুলো ছিল সব ফরমাল হাগ, যা খালি লোক দেখানো, যেখানে ভালোবাসাময় উষ্ণতা ছিল না। প্রতি মুহূর্তে ভালোবাসার অভাব বোধ করলাম প্রচণ্ড। আমি যখন অসুস্থ হতাম নিজেই নিজের সেবা করতাম। জ্বরে গা কাঁপুনি দিয়ে উঠলে অসুস্থ শরীর নিয়ে নিজের কপালে নিজেই ভেজা কাপড় দিতাম। অসুস্থতা নিয়েও রান্না করতাম। জ্বরের ঘোরে বেহুশ হয়ে মরে থাকলেও কেউ ছিল না আমাকে দেখার। আমি চাইতাম কেউ একজন থাকুক আমার সাথে, বাবা মা না, নিজের একান্ত একজন মানুষ থাকুক, যে আমি ঘরে ফেরার সাথে সাথে হাসি মুখে ওয়েলকাম জানাবে, আমার ক্লান্ত মুখ দেখে জিজ্ঞেস করবে আজকের দিনটা কি বেশি খারাপ কেটেছে, খারাপ লাগার কারণ জানতে চাইবে। আমি যখন অসুস্থ থাকবো সেই মানুষটা আমার পাশে বসে যত্ন করবে। এইখানে যত্ন বলতে আমি কিন্তু রান্নাবান্নার কথা বলছি না। দরকার হলে জ্বর থাকা অবস্থাতেই আমি রান্না করব, সব কাজ করব, তবু সেই মানুষটা পাশে বসে ভালোবাসার সাথে মাথায় হাত বুলিয়ে দিক, কপালে ছোট্ট করে চুমু দিক, শক্ত করে জড়িয়ে ধরুক, আমার নাম ধরে আদর করে ডাকুক, আর কিচ্ছু না। এই ভালোবাসার মানুষ আমি খুঁজে পাইনি। যেখানে সমস্ত মানুষ জাতের প্রতি ঘৃণা জন্মেছে, সেখানে কিভাবে আমি ভালোবাসার মানুষ খুঁজতে বেড়াতাম। আমার একান্ত মানুষ নেই, এই কথাটা আমার তৈরি, অথচ আমার তৈরি কথাই আমাকে মুষড়ে দিতে লাগলো প্রতিনিয়ত। আবারও সুইসাইডের চিন্তা মাথায় ভর করলো। ব্লেড দিয়ে হাতে পৌঁছে দিলাম, কিছুই অনুভূতি হলো না। ভাবলাম ব্লেড হয়তো আমার শরীরে অনুভূতি জাগাতে অক্ষম, তাই স্ক্লাপচার বানানোর ধারালো ছুরি দিয়েও হাত কাটলাম। দুই হাতে পরপর অনেকগুলো পৌঁছে দিলাম। অনুভূতি যেন কঠিন শিকড়ে আবদ্ধ ছিল, কোনো কিছুই ফিল হতো না। বুঝলাম না আমার ভেতরে কি কোনো অনুভূতি নেই। বিরক্ত হলাম নিজের প্রতি, মরে যাওয়ার সহজ উপায় খুঁজতে লাগলাম। তারপর আমার অগোছালো ভালোবাসাহীন উদ্দেশ্যহীন জীবনের একদিন রাতে ঘুমের মধ্যে স্বপ্নে দেখি এক রমণীকে। জীবনে এই প্রথমবারের মতো কোনো রূপসী কন্যা আমার স্বপ্নে এসেছিল। তার হাতে দুরঞ্জন ফুল, লম্বা হালকা গোলাপি গাউন পরনে, ঘন পল্লব বিশিষ্ট চোখে আবেদন, ঠোঁটে দুষ্ট হাসি, পেছনের ব্যাকগ্রাউন্ড ড্রিমে। স্বপ্নটা স্বপ্নের চেয়েও সুন্দর ছিল। আমার মনে হয়েছিল এক টুকরো হেভেন আমার স্বপ্নে উঁকি দিয়ে গেল। ঘুম ভাঙার পর আমি অস্থির হয়ে যাই। আমার ভুতুরে ঘরের মাঝেই মেয়েটাকে খুঁজতে থাকি। কি পাগল আমি, তাই না? আসলেই পাগল। মেয়েটাকে স্বপ্নে যেমন দেখেছিলাম ঠিক সেভাবেই তুলে ধরি ক্যানভাসে। আমার মনে হতো আমার স্বপ্নে দেখা মেয়েটির কোনো অস্তিত্ব ছিল না, কেননা এরকম কোনো মেয়েকে আমি বাস্তবে দেখিনি। আমার ব্রেইন শার্প। পরপর 3 দিন আমি একই রমণীকে বিভিন্ন আঙ্গিকে স্বপ্নে দেখি। প্রত্যেকটা স্বপ্নকে আমি তুলির আঁচড়ে ক্যানভাসে আঁকি। এত চমৎকার দেখতে এই মেয়েটা যে আমি নিজের আঁকা ছবি নিজেই দেখে চোখ সারাতে পারি না। মেয়েটাকে দেখার পর আমার চিত্ত চঞ্চল হয়ে ওঠে, পাগল হয়ে যায় মেয়েটাকে পাওয়ার জন্য। আমার মনে হতে থাকে এই মেয়েটাই আমার ভালো থাকার ওষুধ। আমার একাকিত্ব খোঁচানোর জন্য এই মেয়েটাকেই লাগবে, আমার একান্ত মানুষ এই মেয়েটাই। কতবার চুমু খেয়েছি ক্যানভাসে হিসাব নেই। ছবি আঁকার সাথে সাথে চুমু দিতাম, রঙে ঠোঁট ভরে যেত। আমি কেয়ার করতাম না, মন না ভরা অবধি ছবিতে চুমু দিয়েই যেতাম। এতটাই পাগল হয়ে গিয়েছিলাম আমি। কিন্তু এই বৃহৎ পৃথিবীতে কোথায় খুঁজবো আমার স্বপ্নের হৃদয়ে হরণকারিণীকে? যেদিন বুঝেছিলাম আমি আমার প্রাণ প্রিয়াকে খুঁজে পাবো না, সেদিনই এই অর্থহীন প্রাণটাকে নাশ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি জানি না এটা আসলে অলৌকিক কিনা, তবে সেদিনই আমার জীবনের মোড় ঘুরে গেল। কি মনে করে সেদিন ভার্সিটি যাই এবং আমার হৃদয় থমকে দিয়ে আমি আমার হৃদয় হরণের দেখা পাই। ভার্সিটির গেটের সামনে কতগুলো কেকের ব্যাগ হাতে, ঠোঁটে সেই দুষ্ট হাসি। আমার পা থমকে যায়, শরীর অসাড় হয়ে যায়। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি যে আমার ভালোবাসা আমার কাছে এসে ধরা দিয়েছে। তাও আবার সেদিন, যেদিন আমি দুনিয়াকে চিরতরে বিদায় জানানোর প্ল্যান করেছিলাম। নিজের ওপর রাগ হতে রাখলো, কেন এর আগে ভার্সিটি এলাম না? ও যেই ক্লাসরুমে ঢুকলো, সেই ক্লাসরুমের পেছনের দরজা দিয়ে ঢুকে একটা সিটে বসে পড়লাম। সারাক্ষণ ওর চঞ্চলতা মুগ্ধ চোখে দেখতে লাগলাম। ও যখন আমার কাছে আসলো, আমার বুকের মধ্যে চলা ধ্রিম ধ্রিম আওয়াজ বেড়ে যেতে লাগলো।
মনে হলো এই বুঝি পুরো ক্লাস আমার হৃদয়ের শব্দ শুনে ফেললো। ও কাছে আসলো, আমার সামনে জার কেক সামনে রাখলো। আমি আকার ভান করে আঁকিবুকি করতে লাগলাম, কিন্তু আমার মন ছিল সামনে দাঁড়ানো আমার ভালোবাসার কাছে। ও নিজ থেকে পরিচিত হতে চাইল।